প্রিয় প্রণয়িনী সিজন 2 জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 33। ঠান্ডা হাওয়া বইছে এসি থেকে, তাই গ্লাস আটকানো। এসির পাওয়ার 18 এর করে রুমের আবহাওয়া এতটা ঠান্ডা যে অতিরিক্ত শীতলতায় নাক বন্ধ হয়ে গেছে নুসরাতের। ইসরাত টুটের উপর হাত রেখে মিটমিট হাসছে। আহান ম্যাগনিফ্লাই গ্লাসের উপর এক চোখ রেখে বারবার নুসরাতের মুখের পরিবর্তন লক্ষ্য করছে। একবার এদিক থেকে এসে দেখছে তো একবার ওদিক থেকে দেখছে। নুসরাত কয়েকবার বিরক্ত হয়ে তাকে চোখ দেখালো। অথচ সে থেমে যাওয়ার পাত্র না, কারণ সে এই ঘরের ভবিষ্যৎ সায়েন্টিস্ট। এখন এখানে একটা কিন্তু আছে, নুসরাত আপু মানতে চায় না যে সে ভবিষ্যতে বড় সায়েন্টিস্ট হবে। আজও যখন ম্যাগনিফাই গ্লাস নিয়ে নুসরাত আপুর মুখ কুটিয়ে কুটিয়ে দিয়েছিল, তখন মুখ দিয়ে সবসময় তিতা কথা বের হওয়া আপু বলেছে, এত আমার মুখের উপর রিসার্চ করে কি হবে? সেই তো নুসরাত নাসিরের পেছন পেছন ছাতা ধরে হাঁটবে। এরপর থেকে সে আরও বেশি করে রিসার্চ করছে নুসরাত আপুর মুখের উপর। সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কুটিয়ে কুটিয়ে দেখে বুঝতে চাইছে আল্লাহ তাআলা এই মহিলাকে তৈরি করার সময় কি একটু মিষ্টি মুখে দেননি? যখনই কথা বলে শুধু কর্কশ কণ্ঠে দমকায়, না হয় তিতা কথা বলে। নুসরাত অনেকক্ষণ সহ্য করলো আহানের এক চোখ বড় করে সে তার মুখের সামনে ম্যাগনিফাইং গ্লাসটা ঘুরানো। ক্রোধ দাঁতে দাঁত চাপেলো। কর্মর করে আহানের দিকে চোখ তুলে তাকে টাস করে কানের কাছে একটা তাপ্পড় বসালো। শিশিয়ে জিজ্ঞেস করলো, তোর মায়ের হাঙ্গা হচ্ছে এখানে শালা? বাল এখান এনে আমার মুখের সামনে ঝুলাই রাখছস। আহান তাপ্পড় খেয়ে দাঁত খেলিয়ে হাসলো। নুসরাত একে দাঁত কেরাতে দেখে দ্বিগুণ রেগে গেল। বলল, বুকা চন্দ্রবিন্দুর মতো হাসবি না বাল। আহান আবার হাসলো নুসরাতের পাশে দাঁড়িয়ে। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সকল জিনিস বড় বড় করে দেখতে দেখতে অস্ফুট সুরে আওড়ালো, বড় আপুর মুখের সকল পিম্পল স্পষ্ট দেখা যাচ্ছে এখানে। ইরহাম গ্লাস টেনে নিয়ে নিজের চোখের মধ্যে চেপে ধরল। মুখ দিয়ে উচ্চারিত হলো, দেখি দেখি। ইরহাম নিজের দেখা শেষে আহানার পানে তাকালো। অতঃপর নিজের সিগনেচার স্টাইলে দুজনের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। ইরহাম নুসরাতের দিকে তাকিয়ে ম্যাগনিফাইং গ্লাস এগিয়ে দিয়ে বলে উঠল, তুইও দেখ, এগুলো কাছে না দাঁড়ালে ভালো করে দেখা যায় না। নুসরাত অবজ্ঞা ভঙ্গিতে ম্যাগনিফাইং গ্লাস হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল, তারপর একটু উপরের দিকে কুচকে নিয়ে দাম্পিক সরে আওড়ালো, ওসব বালের ম্যাগনিফাইং গ্লাস আমার দরকার নেই। আমি এখানে বসে স্পষ্ট ইসরাতের মুখের পিম্পলের আন্ডা বাচ্চা সব দেখতে পাচ্ছি। মনে রাখিস, আমার চোখের কাছে ম্যাগনিফাইং গ্লাস ফেল। তাছাড়া আমি এখানে বসেই 15 মাইল দূরে কি হচ্ছে তা স্পষ্ট দেখতে পাই। ইসরাত নুসরাতের দাপ্পাবাজি কথায় বিরক্ত হলো। ইরহাম চোখ শব্দ মুখ দিয়ে বের করে বসে গেল সোফার উপর। আর আহান যথারীতি ম্যাগনিফাইং গ্লাস হাতে নিয়ে নুসরাতকে ভালো করে পরিক্রমা করতে শুরু করলো। আর বলতে লাগলো, তোমার চোখগুলো চোখ নয়, মনে হয় দূরবীন। নুসরাত মাথায় তাড়ানোর ভঙ্গিতে আহানার কথা অবজ্ঞা করলো। তারপর আবারও সহমত পোষণ করে বলল, তা তো ঠিক বলেছিস। ইসরাতের দিকে তাকিয়ে বলে উঠল, আজ না রাতে তোর মেহেন্দির সন্ধ্যা? তাহলে তুই এখানে বসে আসিস কেন? যা গিয়ে রূপচর্চা কর গিয়ে। মুখে দেখ কি সব পিম্পল ডিম্পল হয়েছে। আহান নুসরাতের কথায় সহমত পোষণ করে মাথা নাড়ল। ইরহাম নুসরাতকে স্বভাবসুলভ ভঙ্গিতে শুধালো, তুই আজ রাতে কি পরিধান করবি? নুসরাত যেন আকাশ থেকে পড়ল, কি তাকেও কিছু পড়তে হবে? সবার দিকে একবার চেয়ে মেঘে হাসলো। নুসরাত আঙ্গুল তুলে নিশ্চয়তা দিয়ে বলল, নির্ঘাত কিছু কিনে নি, এক্ষুনি দেখবি চুরি ধরা পড়ার জন্য হা হা করে দাঁত বের করে হাসবে। ইসরাতের কথা শেষ হতেই নুসরাত দাঁত বের করে সত্যি সত্যি হাসলো। চোট টিপে বলে উঠল, না, আহানের কিছু একটা পরে নেব। আহান আটকে উঠল, 2 হাত তুলে আগে না করে দিল, আমার কাছে কোনো কাপড় নেই। এর আগেও তুমি আমার 2টো জামা নিয়ে ফেরত দাওনি। আমি কোনো প্রকার শার্ট গেঞ্জি টি শার্ট ড্রপ শোল্ডার কিছুই দেবো না তোমাকে। নুসরাত হেসে ইরহামের দিকে তাকাতে ইরহামও 2 হাত তুলে বলে উঠল, তোকে টাকা দেওয়া হয়েছে না? তাহলে কিনলি না কেন? সাবধান নুসরাত, আমার জিনিসের দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে তোর হাত কেটে আমি দিব। নুসরাত তীক্ষ্ণ চোখে ইরহামকে উপর নিচ অবকলন করল। শক্ত কণ্ঠে বলে উঠল, নুসরাত নাসিরের হাত কাটা এত সহজ? ইরহাম বলে উঠল, অবশ্যই সহজ। নুসরাত এক চোখ টিপে সামান্য হেসে শীতল কণ্ঠে হুমকি দিল, তুই আমার হাত কাটতে যাবি, আমি তোর বেঙ্গুই কেটে দেখা দেব। তখন উপলব্ধি করবে সাপের লেজে পা দেওয়ার ফল। হান নুসরাতের কথায় হৈ হৈ করে উঠল, তাহলে আপু তুমি না চাইতেও মানলে তুমি একজন বিষধর সাপ যার লেজ আছে। নুসরাত চুটকি বাজিয়ে আহানকে নিজের দিকে ফিরালাম। তারপর আহানকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে গাড় ধরিয়ে চুকিয়ে দুমদুম কয়েকটা কিল বসিয়ে দিল পিঠে। হিসিয়ে আহানকে কথার উত্তর দিল, আমি যদি বিষধর সাপ হতাম, সকলের আগে তোর ওই বাপের বড় ভাইকে কামড় দিতাম, তারপর তোর ওই আরস ভাইকে, আর তারপর তার দামড়ি বাচ্চাকে। ইসরাত শব্দ করে হেসে উঠল। নুসরাতের কথার
জবাবে বলে উঠল, ভাই আমি বিশ্বাস করতে পারছি না নুসরাত নাসরিন নামক জেদি আপা নয় একজন পুরুষের জন্য কোনো নারীর উপর জেলাস। হ্যাঁ, আমি তো ভাবিনি হে জন্মে এত কিছু দেখো। রবের কি লীলাখালা। ইরহাম ইসরাতের কথা শুনে হেসে দিল। সবাই তার দিকে ফিরে চাইতো। সে বলল, নাপির কথা শুনে একটা গান মনে পড়ে গেল, যেটা নুসরাত আপার সাথে বর্তমানে একদম খাপে খাপ মিলে যাচ্ছে। ইসরাত এক বুড়ো উঁচি নিয়ে সহস রস কণ্ঠে শুধালো, কোন গান? আহান ইসরাতের কথা শেষ হতেই বলে উঠল, আমি হয়তো মোটামুটি ধরে ফেলেছি কোন গান। ইসরাত ইরহামের দিকে চাইতে সে ইশারায় কিছু একটা বলল। টুট নাড়িয়ে গানের লাইন বলতে ইসরাত হা হা করে হেসে ঘোরাঘুরি খেলো বিছনায়। ওই অবস্থা থেকে বলল, গে নেই ইরহাম, কোনো সমস্যা নেই। ইরহাম ব্যগ্র কণ্ঠে বলে ওঠে, আহাই না, যা তো নুসরাতের গিটারটা নিয়ে আয়, গিটার ছাড়া জমবে না। নাহান দৌড়ে গিয়ে গিটার নিয়ে আসলো। ইরহাম তা নিচের কুলে রেখে আসন পেতে বসলো। নাহান নিজেও মেঝেতে বসলো। যাকে নিয়ে মজা নিবে বলে এত আয়োজন, সে নির্লিপ্ত, কোনো উদ্বেগ নেই তার ভেতরে। নির্বিকার চিত্তে বসে বসে দেখলো সকলের কাণ্ড। ইরহাম নিজের চুল সব হাত দিয়ে আলগুস করে দিল। বিভিন্ন দরগায় থাকা পীরের মতো মাথা দুদিকে পাগলের মতো জাকাতে জাকাতে গিটারের সুর তুলল। সৈয়দ বাড়ির একটাও সুন্দর করে গান গায় না। নিজেদের মতো কিছু গায়, আবার কিছু গানের আসল লিরিক্স থাকে। ইরহাম তেমন একজন। আঙ্গুল গিটারে রেখে পাগলের মতো মাথা জাগিয়ে গেয়ে উঠল, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, সৈয়দ বাড়ির পাগলাখানায় সব পাগলদের খেলা। সন্ধ্যা থেকেই রমরমে ভাব চেয়ে আছে পুরো বাড়ি জুড়ে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোক এসে দুবারই ডেকোরেশন করে গিয়েছে। চারিদিকে লাল নীল আলো চলছে। বাড়ির ভেতর সাজগোজ করছে সবাই। ইসরাতের নানা বাড়ির লোক এসেছে। পুরো ড্রয়িং রুমের অবস্থা রমরমে। আরশের নানি অসুস্থ থাকার দরুন কেউ মেহেন্দি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। আরশের নানি রুমানা খাতুন নিশ্চিত করেছেন উনি চেষ্টা করবেন বিয়েতে আসার, তবে এটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। শরীর সুস্থ থাকলে তিনি কোনো বাধা ছাড়াই চলে আসবেন। নুসরাতের নাতনি সালিমা বেগম গীত গাচ্ছেন। তার সাথে মিলে কিছু বয়স্ক মহিলারাও গীত গাচ্ছেন। একদল মধ্যবয়স্ক মহিলারা নাচছেন, সাথে দামাই দিচ্ছে। ক্যামেরাম্যান একপাশে দাঁড়িয়ে তা খুব সতর্পণে নিজের ক্যামেরা মধ্যে আটকে নিচ্ছে। সৌরভীও সেজেগুজে এসে হাজির হয়েছে নাসির মঞ্জিলে। নিজাম শিকদার তাকে প্রচুর টানাটানি করেছেন সৈয়দ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার একটাই কথা, নয় বাড়িতে ছেলে মানুষ সব তাকে, ওদের মধ্যে গিয়ে আমি কি করব। নিজাম শিকদার শেষ মুহূর্তে এসে জারি মেরে চলে গিয়েছেন, আর সৌরভী নাচতে নাচতে চলে আসছে এখানে। নাজমিন বেগম সকল কিছু সামনে চলে গেলেন নুসরাতের রুমের দিকে। ঢুকেই নুসরাতকে শুধালেন, কি পড়ছিস? প্রায় সবাই তো চলে আসছে। নুসরাত নিজের বেজা চুল টাওয়ালে পেঁচিয়ে নিয়ে হেলতে দুলতে চলে গেল বিছানার কাছে। সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা কাপড়গুলো নাজমিন বেগম মুখের সামনে তুলে ধরে খুশি মনে বলল, এই সাদা শার্ট আর এই আব্বার কালো প্যান্ট পরব। নাজমিন বেগম শীতল চোখে নুসরাতের দিকে কিতকাল চেয়ে রইলেন। অতঃপর রয়ের মধ্যে থাকা নিজের রোবটিক জুতা হাতে নিয়ে মেকি হাসি টুটে ঝুলিয়ে খরকশ গলায় না জানার বান করে জানতে চাইলেন, কি পড়বি তুই? নুসরাত এক মুহূর্তে নিজের মায়ের মতিগতি ধরে নিল। পেছনের দিকে সরতে সরতে বলল, আরে সিরিয়াস নিচ্ছ কেন? আমি তো মজা করছিলাম। নাজমিন বেগম নিজের পা থেকে জুতো হাতে নিতে নিতে বললেন, কিন্তু আমি তো সিরিয়াস নিয়েই নিয়েছি একথা। নুসরাত দৌড়ে গিয়ে কাবাট করলো। আলগোছে হাতে কাপড় খুঁজতে খুঁজতে বিড়বিড় করলো, গেল কই? বালটা তো এখানেই রেখেছিলাম। সব কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে শেষ পর্যন্ত কালো রঙের গ্রাউন্ড হাতে পড়লো নুসরাতের। সে সেটা হাতে নিয়ে নাজমিন বেগমের দিকে ফিরল। বোকার মতো হাসতে হাসতে বলল, এটাই পরবো, এতক্ষণ মজা করছিলাম। নাজমিন বেগম নিজের পায়ের জুতো পরে নিলেন। হন্না কানের পেছনে গুজে নিয়ে বলে উঠলেন, আমিও মজা করছিলাম। নুসরাত তোরাক করে বলে উঠল, তাহলে আর এটা পড়ার দরকার কি? রেখে দে, শুধু রেখে দেখ, তোর বাপ চাষার নাম বলিয়ে দেব। নাজমিন বেগম মারের বয়ে নুসরাত কাপড় পরেনি। মেহমানদের সামনে যদি তাকে পিটানো হয়, সেটা অনেক বেশি লজ্জাজনক হয়ে পড়বে তার জন্য। তাই ভবিষ্যৎ সৈয়দ চয়েসের অনার হয়ে তার একটা প্রেস্টিজ বলে কিছু আছে তো। মা নামক ভদ্রমহিলার হাতে যতবারই খেলে ওখানে তা জড়াতে চায় না নুসরাত। মান সম্মান বেঁচে গেলে ওই যেই বাল একটা পড়েছে, এটার পরে জীবন নিয়ে টানাটানি পড়ে গিয়েছে। এই নিয়ে দুবার পায়ে বেজে আল্লাহর বাড়ি পৌঁছে যাচ্ছিল। আর একটা সমস্যা দেখা দিয়েছে, যেদিকে যাচ্ছে সবাই থামিয়ে থামিয়ে গোল চোখে তাকে পরখ করছে। তারপর অবাক কণ্ঠে জিজ্ঞেস করছে, তুই নাসিরের দ্বিতীয় মেয়ে? নুসরাত ভেবে পায় না, এত অবাক হওয়ার কি? হ্যাঁ, সে কালো রঙের একটা আলখাল্লা পরে নিয়েছে মায়ের বয়ে, মান সম্মান হারানোর বয়ে। তাই বলে তাকে এমন করে ঘুরে ঘুরে দেখবে আর এসব আজব প্রশ্ন করবে?
নুসরাতের কাছে মনে হলো এইসব মেয়েলি বস্ত্রের তুলনায় পুরুষদের লুঙ্গিটাই ভালো। কোমরে গিট্টু দিলেই হয়, এদিক দিয়ে বাতাস ঢুকে ওই দিক দিয়ে বাতাস ফরফর করে বের হয়ে যায়। কিন্তু এই সাউবর কাপড়ের কোনো দিকে দিয়েই বাতাস ঢুকে না, গরমে সে আলু বোনা হয়ে যাচ্ছে। বালের মেলি কাপড়। তার মনে হলো ত্রিকোণমিতির সূত্র এর থেকে সহজ। যতটা কঠিন এই আলহাল্লা জাতীয় কাপড় পরা, আবার গলার কাছে কেসব পাথর টাতর লাগিয়ে রেখেছে, এইগুলো নাকি খারচুপির কাজ। তাহলে তাকে খোঁচাচ্ছে কেন? সমস্যা কি এদের ভাই? নুসরাতের সাথে কোনো বাপের জন্মের শত্রুতা খুঁচিয়ে মিটাচ্ছে। নুসরাত গলায় চুলকাতে চুলকাতে নেমে আসলো সিঁড়ি বেয়ে। এর মধ্যে আহান এসে বাড়িতে প্রবেশ করলো। নুসরাতকে মাথার মাঝখানে খোপা করে এরকম মেয়েলি কাপড় পরে হাঁটতে দেখে আকাশ থেকে টুপ করে সে পড়ে গেছে মনে হয়। চোখ মুখ বিশাল আকৃতি করে গলা ফাটিয়ে চিৎকার করে বলে ওঠে, নমেজমা ছোট আপুকে জেনে ধরেছে। তাড়াহুড়ি হুজুর এনে জারফুক করা, তোমার বিশ্বাসযোগ্য কবিরাজ এনে জাটার বাড়ি মারো আপুকে। আহানের কথায় বিরক্তি পরিশিষ্ট পর্যায়ে পৌঁছে গেল নুসরাত। এমন গলা ফাটিয়ে নাক টক করার মানে কি? সে তো ছোটবেলায় এসব মেলি পোশাক নামক আল্লাহ খাল্লা পড়তো, এতে এমন আকাশ থেকে পড়ার বান করারই মানে কি? নুসরাত বিরক্তি সুরে বলে, হয়েছে, আর নাটক করতে হবে না। আহান নাটকীয় ভঙ্গিতে হেলে পড়তে পড়তে বলল, আল্লাহর কসম আপু, আমি তোমাকে দেখে মনে করছি প্রথমে জেনে ধরেছে। এখন আমি শিওর তোমাকে পেতনি ধরেছে, না হলে তুমি এমন কাপড় পরতেই পারো না। নুসরাত আহানের কথায় আর পাত্তা না দিয়ে গিয়ে বসলো সোফার উপর। এর মধ্যে ইসরাত কুর্তি একটা গায়ে জড়িয়ে এসে বসলো তার পাশে। নুসরাত আবেগে টেলায় বেশি যেতে যেতে আওড়ালো, হে আল্লাহ, এত সুন্দর মেয়ে এখানে আসলো কিভাবে? মাশাল্লাহ মাশাল্লাহ, ইসরাত তুই দেখতে পাচ্ছিস? নুসরাতের কথায় সকলে সহমত পোষণ করে বলে উঠল, সত্যিই অনেক সুন্দর দেখাচ্ছে। নুসরাত চোখ উল্টে দিল। সবাইকে অবজ্ঞা করে হাসতে হাসতে অস্পষ্ট সুরে আওড়ালো, আপনারা ওদিকে কি দেখছেন? আমি আমার নিজের কথা বলছি। নিজের কাছে অ্যাটম বোম লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, নজর না লাগুক, থু থু থু। তারপর হা হা করে হাসতে হাসতে কিচেনে চলে গেল। এর মধ্যে সৈয়দ বাড়ি থেকে ডালা নিয়ে আসলো আরও সনিকা, ইরহাম, মোমো। সাথে মেহেদির জন্য শাড়ি। নিসরাত শাড়ি পরার জন্য রুমে গেল। তার পিছু পিছু নুসরাতও গেল। নিসরাত শাড়ি জড়িয়ে মেকআপ করে নিচে নামতেই ক্যামেরাম্যান চলে আসলো। বউয়ের বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলা হলো বাড়ির ভেতরে বাহিরে। শেষে বাড়ির বাহিরে সাজানো স্টেজে বউকে নীরবে বসিয়ে দেওয়া হলো। সকল প্রকার আলো নিভিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর নাচের অনুষ্ঠান শুরু হবে তাই। ইরহাম আর আহান সেই সুযোগে সৈয়দ বাড়িতে দৌড়ে গেল। গিয়ে কাবার থেকে কালো রঙের পাঞ্জাবি বের করে পরে নিল, যাতে নুসরাতের সাথে তাদের কাপড়ের ম্যাচিং হয়। পারফিউমটা স্প্রে করে দুজনের রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে আসলো দ্রুত পায়ে। ড্রয়িং রুম পার করতে নিবে হেলাল সাহেব থামিয়ে দিলেন তাদের। প্রথমে সোফায় বসে কিতকাল দেখলেন আহান আর ইরহামকে। তারপর লিপি বেগমকে ডেকে উঠলেন, লিপি লিপি। লিপি বেগম দৌড়ে আসলেন, গামে বিবিচ্ছে যুবতুপু মুখে স্বামীর নিকট। জানতে চাইলেন, ডাকছেন কেন? হেলাল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, কাজল নিয়ে আসো। লিপি বেগম কপালে বাজ ফেলেন, হতবাক সুরে জানতে চাইলেন কেন। হেলাল সাহেবের মুখ দিয়ে বিরক্তকর শব্দ বের করলেন। কিছু একটা দমক মিশ্রিত কণ্ঠে বলে উঠলেন, এত প্রশ্ন কিসের? যা বলছি তা করে চুপচাপ। লিপি বেগম মুখ ফুলিয়ে চলে গেলেন কাজল আনতে। শীতকাল অতিবাহিত হওয়ার পর হেলাল সাহেব আবারও হাঁক ডাক শোনা গেল। আহান আর ইরহাম মুখ চুপসে দাঁড়িয়ে রইল। দুজনেই উপলব্ধি করতে পারছে এরপরে তাদের সাথে কি হচ্ছে যাচ্ছে। দুজনকেই ধরে টিকা দিয়ে দিলেন। লিপি বেগম হায় হায় করে উঠতে বললেন, কী করলেন আপনি? হেলাল সাহেব গম্ভীর মুখে স্ত্রীর দিকে তাকালেন, বললেন, অতিরিক্ত সুন্দর লাগছে না যেদের, তাই নজর টিকা দিয়ে দিলাম। আহান আর ইরহাম হেলাল সাহেবের সাথে হাসি বিনিময় করে উল্টো দিকে ফিরতেই দুজনেই টিস্যুর সাহায্যে কপাল মুছে নিতে চাইল। হেলাল সাহেবের কণ্ঠস্বর তখন বেশি আসলো, চল তোদের নাসিরের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। বাচ্চা মানুষ যেতে ভয় পাবে। কপালের কাছে নেওয়া হাত আলগোসেই দুজনে নামিয়ে নিল। নাহান ভেবে নিল তাদের জীবনটা সিনেমা হলে পারত। এখন পেছনে একটা গান বাজত চুপকে সুরে। নাসির মঞ্জিলে আসতেই নুসরাতের সাথে সর্বপ্রথম দেখা হলো ইরহাম আর আহানের। নুসরাত দুজনের দিকে চেয়ে হাসতে হাসতে গোড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। খেলখিল করে হেসে দাঁত কেলিয়ে জানতে চাইল, চাঁদের কপালে এই 20 ফুটে গ্রহণটা কে লাগিয়েছে? আহান নাক টেনে মিথ্যা কান্নার বান করল। চোখে মুখে কান্নার বাপ ফুটিয়ে বলে উঠল, আর কে করবে? না আমার বাপের একমাত্র গুণধর ভাই, না আমাকে আর ভাইয়াকে ধরে নজর টিকা পরিয়ে দিয়েছেন। আপু, একটা মানুষের কমন সেন্স কোথায় থাকলে বড় বড় অ্যাডাল্ট ছেলেদের বাচ্চা বলে নজর টিকা পরিয়ে দেয়? ইরহাম তিক্ত বিরক্ত গলায় বলে উঠল, কমন সেন্স আর কোথায় থাকবে? পশ্চাৎ দেশে আটকে আছে। নুসরাত দুজনের কথা হেসে লুটুপুটু খেল। আহান বলল, একটু দেখো তো আপু, মানুষ আমাদের দেখছে নাকি? আজ অতিরিক্ত সুন্দর লাগছে আমাদের।
নুসরাত বলল, তোমাদের শাওয়ার মতো লাগছে, মুখ কুলাবি না বাল। আজ আমি ভালো হয়ে গিয়েছি। নাহান আর ইহাম নুসরাতের সাথে কথা বাড়ালো না। চুপি চুপি বাড়িতে গিয়ে ঢুকে নিজেদের মুখ ধুয়ে পরিষ্কার করে নিল। নুসরাত যখন দিনটানা করে নেচে কুতিয়ে বাড়িতে প্রবেশ করলো, সেই মুহূর্তে এক ভদ্র মহিলা বলে উঠলেন, নাসিরের বড় মায়ের তো বিয়া হইয়া যাইতাছে। ওই মেয়ের রং পরিষ্কার, এই জন্য পোলাও পরিষ্কার রঙের পাইছে। কিন্তু এর কি হইব, পোলা কই পাইব? নুসরাত নেচে কুতে চলা পা থেমে গেল। টুটে মারাত্মক হাসি ঝুলে সে নিজের বা পাশে তাকালো। এক পাশে বসে থাকা দুজন মহিলাকে এক প্রকার ঠেলে ধাক্কিয়ে সরিয়ে নিজে তাদের মধ্যেই বসে গেল। তারপর পায়ের উপর পা তুলে বসে পা নাচিয়ে নাচিয়ে যিনি কথা বলছিলেন তার দিকে তাকিয়ে জানতে চাইল, আপনার ছেলের রং পরিষ্কার? প্রথমে তো এমন দাক্ষিয়ে ঠেলে বসায় ভদ্রমহিলার শোকে, দ্বিতীয়ত এমন প্রশ্নে তমতম খেয়ে গেলেন। হতবাক চুকে নুসরাতের দিকে চাইতে নুসরাত বুঝিয়ে আবারও মনে করিয়ে দিল তার প্রশ্নটা। ভদ্রমহিলা হে ভঙ্গিতে মাথা নাড়িয়ে মুখ দিয়ে উচ্চারণ করলেন, হে সাদা ফোকফোকা একদম। ভদ্রমহিলার কথা শেষ হতেই নুসরাত জটপট বলল, তাহলে আমার সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দিন। ভদ্রমহিলা আতকে উঠে জিজ্ঞেস করলেন, তা কেন দেব? নুসরাত আবারও মনে করিয়ে দিতে বলে উঠল, এই না বললেন আমাকে কে বিয়ে করবে? তাহলে আপনার ছেলের সাথে আমার বিয়ে দিলে দোষী বা কোথায়? ভদ্রমহিলা চোখ মুখ কুচকে নিলেন, বিস্ময় মাখা কণ্ঠে বললেন, তা বলে আমার ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দেব? নুসরাত মুখ দিয়ে শব্দ করলো, নিরুক্ত গলায় নির্বাক চিত্তে বলল, সমস্যা কোথায়? পাত্রী হিসাবে আমি কোন দিক দিয়ে খারাপ? ওই সামান্য কালো আর কথা একটু বেশি বলি। ভদ্রমহিলা অবাক, কণ্ঠ থেকে জোরে জোরে পড়ছে অবাকতা। বিরস কণ্ঠে জানতে চাইলেন, একটু বেশি কথা বলো নাকি দ্বিগুণ বেশি? নুসরাত হাসি মুখে বলল, ওই তো সামান্য এদিক সেদিক হলে দুটো কথাই বলে। যৌতুক চাইলে বলতে পারেন আন্টি, আমার বাপ আমার বিয়ের জন্য মোটা অঙ্কের যৌতুক জমা করেছে। আপনার ছেলে আমাকে বিয়ে করলে এই যৌতুকের টাকা আপনাকে দেবে। ভদ্রমহিলা চকচকে চোখে জানতে চাইলেন, কত টাকা? নুসরাত কণ্ঠস্বর নিচু করে নিল। অত্যাধিক সতর্কতার সহিত ভদ্রমহিলার কানের কাছে ধরে গিয়ে ফিসফিস করে বলে, ওই ধরেন লাখখানেক টাকা। এবার বলুন না আপনার ছেলের সাথে বিয়ে দিবেন। ভদ্রমহিলা মাথা নাড়ালেন হ্যাঁ ভঙ্গিতে। নুসরাত মেজের দিকে ইশারা করে আক্ষেপ করে উঠল। ভদ্রমহিলা ওই দিকে ইশারা করে বলে উঠল, আন্টি দেখুন তো আপনারা কিছু একটা নিচে পড়ে গেছে। ভদ্রমহিলা নিচের দিকে ঝুঁকে যাওয়ার আগে প্রশ্ন তক চাহনি নুসরাতের দিকে নিক্ষেপ করে বললেন, কি? নুসরাত মেঝে থেকে কিছু একটা তুলে দেওয়ার ভঙ্গি করে দু হাত ভদ্র মহিলার মুখের সামনে তুলে দিল। হাসতে হাসতে অস্পষ্ট সুরে বলেন, আপনার লাঞ্ছিত পচে যাওয়া চিন্তাভাবনা পড়ে গিয়েছে নিচে, আমি আবার তুলে দিচ্ছি। নুসরাত ভদ্র মহিলার অপমানে থমথমে হওয়া মুখ দেখে হা হা করে হেসে উঠল। নার চোখে মহিলার মুখ দেখলাম, তারপর আবারও হাসল। সোফার উপর যেখানে বসছিল সেখানে থাপ্পড় মেরে মেরে দাঁত খেলালো ভদ্র মহিলার গা চালানোর জন্য। নুসরাত বাড়ির বাহিরে বের হতেই যেখানে বাবি আম্মা করে মুখে ফেনা তুলে হাজির হলো আয়ান তৌফ। তাদের পিছু পিছু সঙ্গপঙ্গ নিয়ে হাজির হলো নাহিয়ান। নাহিয়ানকে হঠাৎ এমন ফ্যামিলি ফাংশনে উপস্থিত হতে দেখে কপালে বাজ পড়ল নুসরাতের। এমনভাবে এসেছে যেন দলবল নিয়েই সমাবেশে আসছে যত সব গরিবস। কপাল কুঞ্চন করে চোখ তীক্ষ্ণ করে নুসরাত যখন নাহিয়ানকে দেখতে ব্যস্ত, তখন নাহিয়ান এসে চেয়ার টেনে বসল নুসরাতের পাশে। নুসরাত স্টিল টেপ বের করে নাহিয়ানকে নির্দেশ দিয়ে বলে উঠল, গনে গনে 3 ফুট দূরত্ব বসুন পূর্ব পশ্চিম। নাহিয়ান বিগলিত হেসে দূরে সরে বসলো। জিজ্ঞেস করলো, আপনি কি হাতে স্টিল টেপ নিয়ে ঘুরছেন আমি আসবো বলে? নুসরাত টুট উপরের দিকে তুলে অবজ্ঞা করলো নাহিয়ানকে। সামনের দিকে চোখ রেখে বলে উঠল, না আপনার মতো ছোটোখাটো মাছের জন্য আমি অপেক্ষা করব। এটা ভাবনা আনাই তো বিলাসিতা। নুসরাত নাসির কারোর জন্য অপেক্ষা করে না, তার জন্যই সবাই অপেক্ষা করে। নাহিয়ান অপমানিত হয়ে হাসল। মৃদুস্বরে কোমলতার সহিত বলে উঠল, আপনার সূক্ষ্ম অপমানের প্রতিভা দেখে আমি আবারও আপনার প্রেমে পড়ে গেলাম। নুসরাত হেসে উঠল, এই তো আবার সেবলামো করে ফেললেন। নাহিয়ান আবলার পশ্চিম। কথায় কথায় মানুষের প্রেমে উল্টে পড়া আবার কী ধরনের ছোটলোকি কাজ। নাহিয়ান নুসরাতের দিকে এগিয়ে বসতে দেবে, নুসরাত টুস করে ছুরি বের করে নিল। চুকা অংশ নাহিয়ানের দিকে তাক করে বলে উঠল, সামনে এগোবেন না, পেট ফুটো করে দেব। নাহিয়ান নিচের জায়গায় বসে গেলাম। নুসরাতের দিকে আর চোখে তাকিয়ে বলে উঠল, আপনার কথা শুনে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। নুসরাত উপহাস করে হেসে উঠল ওদের কোন উঁচে। নাহিয়ানকে ঠাট্টা করে ব্যগ্রতার সহিত বলল, মালপানি খেয়ে এসেছেন? আমার কথা শুনে আবার কোন সুধান নিফুত মুগ্ধ হবে? নুসরাত পরের মুহূর্তে টুটে হাত চেপে ধরল, থাবা কেটে নিয়ে বলল, স্লিপ অফ ট্যাং হয়ে গালি দিয়ে দিয়েছি। তা বিনা দাওয়াতে কি মেহেদি অনুষ্ঠানে চলে এসেছেন? নাহিয়ান হাসল। সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে নুসরাতের দিকে তাকালো। আশবাড়ি গলায় নাওড়ালো, আপনার বড় ছেতা দাওয়াত দিয়েছেন আমাকে। নুসরাত বাহবা দিল নাহিয়ানকে, বলল, বাহ,
আমার বাপ চাচাকেও দেখি চিনেন। নাহিয়া দাম্ভিকতা নিয়ে বলে উঠল, আপনাকেও চিনি, আপনার থেকে বেশি। নুসরাত কৌতুক করে হেসে উঠল। হতবিহ্বল হওয়ার বান করে বলল, কথাটা এমন হয়ে গেল না, মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি নুসরাত নাসিরকে আপনি আমার থেকে বেশি চিনেন, এটা একটু বেশি দপ্পবাজি হয়ে গেল না? নাহিয়ানের অন্তর্বৃত্তি দৃষ্টি নিবষ্ট করল মেয়েটির মুখপানে। হাত বাড়িয়ে রোজ রিং স্পর্শ করতে যাবে নুসরাত ছুরির দাঁড়ালো প্রান্ত বের করে দেখালো, ইশারা করলো হাত সরিয়ে নিতে। নাহিয়ান হাত সরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, আমার কথার সাথে মায়ের থেকে মাসির দরদ বেশি। এমন প্রবাদ উপলব্ধি হলো কেন আপনার কাছে? নুসরাত এক ভ্রু সামান্য উচ্চে নিয়ে বলল, একদম সস্তা ফ্ল্যাট করেন আপনি নাহিয়ান আবরার পশ্চিম। নাহিয়ান টুট এলিয়ে হাসলো, বলল, জীবনের প্রথমবারের মতো আপনি আমাকে নার্ভাস করে ফেলছেন নুসরাত নাসির। নুসরাত দুহাত বুকে চেপে ধরল, বিগলিত হেসে উল্টো পড়ে যাওয়ার মতো করে বলল, আমি ধন্য হয়ে গেলাম আপনাকে নার্ভাস করতে পেরে। এ খুশিতে আপনি গলায় দিয়ে দড়ি দিয়ে মরে যান। নাহিয়ান অবাক কণ্ঠে বলল, আমি কোন খুশিতে গলায় দড়ি দিব? এই যে আমি ধন্য হলাম আপনার প্রতি, এই খুশিতে। নাহিয়ান হু হু করে হেসে উঠল। নুসরাত নাহিয়ানকে ব্যঙ্গে হে হে করে আসলো, ঠোঁট কুঞ্চন করে বলে উঠল, যত সব। দূরে দাঁড়ানো আরও 20 মিনিট যাবৎ দাঁড়িয়ে এসব লক্ষ্য করছিল। মাহাদি পাশে দাঁড়িয়ে দাঁত খেলাচ্ছে, সাথে ফিসফিস করে কানের গুঁড়ায় বকবক করছে, এবার পাখি উড়াল দেবে। এই বেটা হ্যান্ডুসাম, তোর পাখি খাঁচা থেকে নিয়ে পালাইবে, তারপর তুই বাপ্পারাজের মহতর হাহাকার করবি আর গাইবি। প্রেমের সমাধি ভেঙে পাখির শিকল চিরে উড়ে উড়ে যায়। আরস মাহাদির দিকে তাকাতেই সে গলা হাঁকড়ি দিল। আরস খুব পূর্ণ চোখে দিকে নিজের চোখ নিবিষ্ট করে বেসুরা গলায় গেয়ে উঠল, তুমি কাছে তব যে দূরে, কত যে দূরে ওরে বদুয়া। মাহাদি আঙ্গুল টুটে চেপে আরস দাঁতের পাটে চেপে আওড়ালো, মাহাদি গাছের সাথে বেঁধে পেটাবো। মাহাদি আঙ্গুল টুটে চেপে চুপ করে গেল। অতঃপর আবার জ্বালানোর জন্য মুচকে মুচকে হাসি টুটে ঝুলিয়ে আরসের কানের কাছে বিড়বিড় বলল, বেচারিকে এমন করে দেখছিস কেন? আরস কাঠখোট্টা জবাব, আমার বউ, আমি যেভাবে ইচ্ছে দেখব। মাহাদি সহমত পোষণ করে বলল, তা তো বটেই, কিন্তু এমন দেখা দিস না পরে দেখা গেল বউকে চোখ দিয়ে প্রেগনেন্ট বানিয়ে ফেলেছিস। আরস দৃষ্টি ওখানে স্থির আছে, সে ওইদিকে চোখ রেখায় নিষ্প্রাণ গলায় বলে উঠল, আমার বউকে আমি চোখ দিয়ে প্রেগনেন্ট করি আর যাই দিয়ে করি, তোর সমস্যাটাকে? মাহাদি বাগদিতনটায় লিপ্ত হলো। সে ভাষণ দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক। একজন সচেতন নাগরিকের কাজ সবসময় সচেতন থাকা এবং নিজের আশেপাশ সচেতন রাখা। একবার যদি তুই বউকে চোখ দিয়ে প্রেগনেন্ট করে ফেলিস, তাহলে দেশের জনগণের অভাব হবে না। তাই চোখ সরা বেচারি থেকে। একজন সচেতন নাগরিক হওয়ার স্বার্থে এটা আমার কর্তব্য ও দায়িত্ব। আরস কঠোর সুরে বলল, ওকে নিয়ে তোর এত মাথা ব্যথা করতে হবে না, নিজের রাস্তা মাপ। মাহাদি দমে যাওয়ার পাত্র না। সে বলল, একটা মানুষ কি পরিমাণ নির্লজ্জ হলে গত 1 ঘন্টা যাবৎ একটা মেয়েকে চোখ দিয়ে ইফটিজিং করে? আরস মাহাদির দিকে চেয়ে হিসিয়ে বলে ওঠে, আমার বউ, আমি চোখ দিয়ে ইফটিজিং করি না গিলে খাই, তাতে তোর কি? আমারই তো সব কিছু। তোর বাচ্চার হাগুমতু করলে সব সাফ সফা তো আমাকেই করতে হবে। আরস নিরিট সুরে বলে উঠল, তোকে আমি আমার বাচ্চার বুয়া হিসাবেও রাখবো না। মাহাদি বলে উঠল, আমি বেবি সিটার হয়ে ঢুকে যাব, আমি তোকে আমার বাচ্চার জুতো পরিষ্কারের জন্য রাখবো না। মাহাদি একবার অগ্নিবাণবের মতো ফুলে উঠল, এসব তো মানা যায় না, এত অপমান। বন্ধু বলে কি সবসময় এত অপমান করবে? সে রাগী সুরে হিসিয়ে আরসকে অভিশাপ দিল, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বউ তোকে উঠতে বসতে খাটাবে, এমনকি তুই ঘুমালেও তাকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিবে। আরও সুক্কার দিয়ে উঠল। মাহাদি কলার 2 হাতে চেপে ধরতে যাবে, সে পালালো। যেতে যেতে আরসের বলা একটা কথা ব্যঙ্গিয়ে আওড়াতে বলল না, সেটা হলো ও আমার দায়িত্ব, এর বেশি কিছু না, হা হা। মাহাদি অন্যদিকে চলে গেল। নুসরাত উঠে দাঁড়াতে কাপড়ের সাথে পা পেঁচিয়ে গেল, উল্টে পড়ে যেতে নেবে। নাহিয়ান হাত বাড়িয়ে ধরার পূর্বেই নুসরাত নিজেকে সামনে 2 লাফে দূরে সরে গেল। চোখ তুলে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার স্বভাবটা একটু বেশি মেয়ে মানুষ সুই দড়ি এমন না? একদম বদমাইশের মতো। নুসরাত নাহিয়ান কপাল বাজ হলে উপরে তুলে নুসরাতকে বাহবা দিল, কারণ আমি বারবার আপনার অপমান করার স্কিল দেখায় মুগ্ধ হচ্ছি। নুসরাত টুট বাক্যে হাসল, কটাক্ষ করে বলে উঠল, মুরগি ধরার আগে শিয়ালেরা মুরগির পেছন দেখো মুগ্ধ হয়, ধরার পর সাদা লুম দেখো নাক ছিটকায়। নাহিয়ান অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে ইনডাইরেক্টলি শিয়াল বললেন নুসরাত? নুসরাত সততার সহিত উত্তর দিল, আমি আপনাকে ইনডাইরেক্টলি না, ডাইরেক্টলি শিয়াল বলেছি। এবার সামনে থেকে সরেন, উৎপেতে বসে থাকলেও আমাকে ধরতে পারবেন না।
নাহিয়ান চূড়ান্ত অবাক হয়ে গেল। বিড়বিড় করে কিছু একটা আওড়ালো। নুসরাত সেই সুযোগে কেটে পড়ল। বদমাইশের মতো তার পিছে পিছে পড়ে আছে হবিসটা। এর মধ্যে সাউন্ড সিস্টেম ডিজে গান বাজিতে লাগিল। স্টেজের উপর এসে দলবল নিয়ে হাজির হলো নুসরাতের খালাতো ভাই মামাতো ভাইয়েরা। নিভে যাওয়া আলোর সামান্য রশ্মি তাদের উপর পড়তেই সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো তারা। নিজেদের মতো গান বাজিয়ে তারা তাদের মতো হেলে দুলে নাচতে শুরু করলো। ক্যামেরাম্যান ড্রোনের সাহায্যে ভিডিও ক্যাপচার করছে। একজন এক পাশ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করতে ব্যস্ত। ধীরে ধীরে স্টেজ থেকে সরে গেল তারা। তাদের পেছন থেকে বেরিয়ে আসলো জাইন। এটা দেখে সবাই যতটা অবাক হয়েছে তার তুলনায় বেশি অবাক হলো যখন দেখলো জাইন ইসরাতের হাত চেপে ধরে স্টেজ থেকে নামিয়ে নিয়ে এসেছে ডান্স এরিয়া। এক হাতে কোমর চেপে ধরে ঘুরাতে লাগলো ইসরাতকে। শীতল সুরে গান বাজছে সাউন্ড সিস্টেমে সারা রাত ভোর। জাইন এক হাতে তাকে গুল গুল ঘুরাতে লাগলো। সাউন্ড সিস্টেম তার স্বরে বাজছে, তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা। সকলে পার্টনার চুজ করে ডান্স এরিয়া গিয়ে নিজেদের কাপল হিসেবে নিজেদের জায়গা দখল করে নিল। নাহিয়ান নুসরাতকে খুঁজতে খুঁজতে এসে পেল এক কোনায় দাঁড়িয়ে নীরবে সব কিছু পরিলক্ষিত করছে। নাহিয়ান এক হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, উইল ইউ বি মাই ডান্স পার্টনার? নুসরাত চুপচাপ নাহিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর তার বাড়ানো হাত আলতো হাতে চেপে ধরল। মেকি হাসি ছুটে ঝুলিয়ে বলে উঠল, হোয়াই নট। ইরহাম মোমোকে নিজের পার্টনার চুজ করেছে। অনিকা আরশকে টেনে নিয়ে এসেছে আর মাহাদি সৌরভীকে। কনে আর বরকে মাঝে রেখে ধীরে ধীরে সবাই গা দুলাতে লাগলো। সাউন্ড সিস্টেমে তার স্বরে গান বাজছে ও জালিমা। নাহিয়ান চুকে নুসরাতের হাতে চুমু হাতে নিলে নুসরাত নাক কুঞ্চিত করে বলল, হাতে টুটের স্পর্শ লাগলে টুট সেলাই করে দেব পূর্ব পশ্চিম। নাহিয়ান চুপসানো মুখ নিয়ে দাঁড়িয়ে রইল। এক হাতে নুসরাতের হাত চেপে গুল গুল ঘুরাতে ঘুরাতে বলে উঠল, আপনার ব্যবহার ভালো না। নুসরাত বলল, সেটা সবাই জানে, এটা কি আপনি প্রথম জানলেন? নাহিয়ান নুসরাতের কোমর চেপে ধরে নিচের দিকে ঝুঁকে বসলো। নুসরাত আর নাহিয়ানের নাকের মধ্যে ইঞ্চি পরিমাণ ফারাক রইল। নাহিয়ান আর একটু ঝুঁকে আসতেই নুসরাত নিজের মুখ সরিয়ে নিল। এর মধ্যে পাটলার বদলানোর স্টেপ আসলো। নাহিয়ান নুসরাতের কোমর চেপে ধরে সোজা করে দাঁড় করিয়ে হাত ছেড়ে দিতেই সে অন্য পাশে চলে গেল। মুখ তুলে তাকাতেই খাপাটা নয়নে তাকে অবকলন করা আকর্ষের অক্ষিপটে ধরা পড়ল। সে এক হাতে নুসরাতের কোমরের কাছে চেপে ধরল, অন্য হাত নুসরাতের হাত মুচড়ে ধরে নিঃশেষিয়ে শুধালো। নাচানাচি করার খুব শখ। নুসরাত এক ব্রু উঁচিয়ে তাকালো। আরশ নুসরাতের কোমর চেপে ধরে নিজের বাহুতে তুলে নিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, তুই হলি সেই মানুষ যে নিজের অজান্তে আঙ্গুলের ইশারায় আমাকে কাঠপুতলি নিয়ে নাচাচ্ছিস, যে আমিটাকে কেউ আমার মর্জির বিরুদ্ধে কোনো জায়গা থেকে এক চুল নাড়াতে পারে না, সেই আমাকে যন্ত্র মানবের ন্যায় তোর তালে তালে মিলতে হচ্ছে। নুসরাত কতটুকু শুনল না, তাই গম্ভীর মুখে হাতে হাত রেখে তাল মিলালো। আরশ আকস্মিক হাঁটুতে নিচ দিয়ে হাত দিয়ে পেঁচিয়ে ধরে পাঁচকুলে তুলে নিল। বলল, গলা পেঁচিয়ে ধর। নুসরাত বিনা পাককে গলায় হাত পেঁচিয়ে ধরল। এক হাত উড়ুতে রেখে ক্রোধপূর্ণ কণ্ঠে বলল, ভীষণ উড়ছিস তুই, সম্মত তোকে বোঝাবো আরশ হেলাল কি জিনিস। তোর জন্য আমাকে এখানে এসে পাগলের মতো নাচতে হচ্ছে। নুসরাত মুখ খুলল এবার। বলল, আপনি কি জিনিস তা আমি খুব ভালো করেই জানি। তাছাড়া আপনাকে কেউ বলে নিয়ে এসে আমার সাথে তাল মিলিয়ে পাগলের মতো নাচতে। আরশ চোখের প্রকট করে অবাক হওয়ার পান করলো। অবিশ্বাস্য কণ্ঠে আওড়ালো, ওহ রিয়েলি নুসরাত নাসির? নুসরাত আরশকে ব্যঙ্গিয়ে উত্তর দিল, অবভিয়াসলি আরশ হেলাল। আরশ নুসরাতের চোখের দিকে চোখ রেখে হাত শিথিল করে দিল। দুপ করে ছেড়ে দিল নুসরাতকে। আকস্মিক ছেড়ে দেওয়ায় নুসরাত নিজেকে সামলাতে পারল না। সারা শরীর নিয়ে উল্টে পড়ে কোমর ব্যথা পেল। হাত দিয়ে কোমর চেপে ধরে ককিয়ে উঠল ব্যথাতুর সুরে। ততক্ষণে সকলের নাচ থামিয়ে এসে জমায়িত হয়েছে সেখানে। আরশ এক হাঁটু গেড়ে বসল নুসরাতের পাশে। চোখে মুখে মেকি দুঃখ ফুটিয়ে শুধালো, পায়ে ব্যথা পেয়েছেন মিসেস? নুসরাত আরশের চোখে চোখ রেখে কিরমিরিয়ে উত্তর দিল, আরশের যেন বুক ফেটে যাবে দুঃখে। নিস্পৃহ ভঙ্গিতে জিজ্ঞেস করলো, হাঁটতে পারবেন? নুসরাত দাঁতের পাটি চেপে কিরমিরিয়ে বলে উঠল, জি না। আরশ এমনি জানতে চাইল, আমার কাঁধে ভর দিয়ে যাবেন? সে শিওর নুসরাত তার সাথে যাবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে নুসরাত বলতে লাগলো, আপনি চাইলে কুলে তুলে নিয়ে যেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। অনিকা নুসরাতের পরে যেতে দেখে দূরে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছিল। নুসরাতও অনিকার মতন দাঁত বের করে সকলের অগুচরে হাসল। তারপর অনিকাকে দেখিয়ে দেখিয়ে আরশের গলা দু হাতে পেঁচিয়ে ধরল। আরশ এক হাতে নুসরাতের পিঠে, অন্য হাত উড়ুতে নিচে চেপে ধরে পাঁজো খুলে তুলে নিল। নুসরাতকে নিয়ে সামনের দিকে বড় বড় পা ফেলে হাঁটতে নিবে সে সারা শরীরে বার ছেড়ে দিল তার উপর।
এমন বান করলো এই অজ্ঞান হয়ে যাবে। নিপু নিপু চুকে আরসের পানে তাকালো, নতপর চোখের পাতা বন্ধ করে নেওয়ার আগে অনিকার দিকে চেয়ে কুটিল হাসি হেসে চোখ টিপ দিল। বীর করল, হেসে নে শালি, হেসে নে, এরপর শুধু কাঁদবে, আমি নিজ দায়িত্বে তোকে কাঁদাবো। রেগে হনহনিয়ে হেঁটে সৈয়দ বাড়ির দিকে যাচ্ছে অনিকা। চোখের কাছে পানি বারবার জমা হচ্ছে আর তা বারবার মুছছে সে। দ্রুত পায়ে হাঁটায় সামনে থেকে হেঁটে আসা জলজন্ত এক লোককে দেখতে পেল না অনিকা। অন্ধের মতো হাঁটতে গিয়ে লোকটার সাথে ধাক্কা লাগলো তার। চোখ তুলে উপরে তাকাতেই ঝাপসা চোখে দেখলো সব কিছু। কানের কাছে বয়ে কিছু বিশ্রী শব্দ চলে গেল। লোকটা বলছে কষ্টে বরাকান্ত মন নিয়ে চোখের টইটম্বুর পানির অস্তিত্ব রেখে উষ্টা খেয়ে মাটিতে না পড়ে বিড়ালের মতো আমার গায়ে এসে পড়লে কে তুমি, এই যে কানা নারী। অনিকার মেজাজ খেঁচেছিল। এমন অদ্ভুত কবিতা শুনে তা আরও খেঁচে গেল। সে ক্রোধে দাবানলে জ্বলে পড়ে সারখার হয়ে যাওয়ার কণ্ঠে বিড়বিড়ে উচ্চারণ করলো, এই বিড়াতে বিড়াল আবার কোথা থেকে টপকালো, যত সব ফাউল মানুষজনের বসবাস এই দেশে। বিড়বিড় করে বলল, 2 ফুট দূরত্বে দাঁড়ানো আরমান সব স্পষ্ট শূন্য। এত বড় অপমান তার পুরুষ হৃদয় মেনে নিতে পারল না। সে বলে উঠল, নিজেকে কি মনে করো তুমি, প্রিন্সেস ডায়না? আমি ফাউল হলে তুমি ফাজিল। অনিকা এক হাত তুলে তেড়ে গেল আরমানের দিকে, প্রশস্ত গলায় চেঁচালো, এই যে মুখ বন্ধ করুন বিলায়াতি বিড়াল। আরমান বলে উঠল, আমি বিড়াল হলে তুমি বিড়ালের মেজাজ খেঁচানো সর্দানি। অনিকা চোখ বড় বড় করে বলে উঠল, আপনার এত বড় সাহস আমাকে বিড়ালের সর্দানি বলছেন? আরমান অনিকাকে পাশ কাটিয়ে যেতে যেতে পাত্তা না দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, আপনাকে কুরকুরে সর্দানি বলা উচিত। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। অনিকা পেছন থেকে আরমানের যাওয়ার পানে চেয়ে রইল। চেঁচিয়ে জিজ্ঞেস করলো, আমি কুকুরের সর্দানি? আরমান সামনের দিকে পা চালিয়ে যেতে থাকলো, পিছু ফিরে চাইল না। ওদিকে যেতে যেতে আওড়ালো, অবশ্যই কিছু বলার আগেই কামড় মারার জন্য তেড়ে আসেন মানুষের দিকে। আপনার সাথে কুকুরের সর্দানি নামটা বেশ মিলছে। কুকুরের সর্দানি, কুকুরের সর্দানি, কুকুরের সর্দানি আপনি। এরপর পরই গলা ফাটানো মেয়েলি চিকন গলার চিৎকার আসলো, ভিক্টর।